বিসমিল্লাহিররহমানিররহিম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি উম্মে খাদিজা আক্তার, ব্যবস্থাপনা প্রভাষক। আজকে আমি তোমাদের পড়াবো একাদশ শ্রেণী একাদশ ব্যবসায়িক সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র কর্মসংস্থান, পঞ্চম অধ্যায় কর্মসংস্থান। প্রথমে কর্মী কি, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে তোমার যে কোনো কাজ করার জন্য, যে কোনো প্রশাসনের কাজ বলো, নিম্ন জায়গায় কাজ করো, প্রত্যেকটা জায়গায় আমার কিসের প্রয়োজন হবে? কর্মীর প্রয়োজন হবে। অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণের যে দুই ধরনের আছে, একটা হচ্ছে বস্তুগত, আরেকটা হচ্ছে মানবীয়। দুই ধরনের উপকরণের প্রথম উপকরণই হচ্ছে মানবীয় যে উপকরণ, সেটাই হচ্ছে মানুষ। অর্থাৎ মানুষ ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব না। তাহলে আমাদের কিসের প্রয়োজন হবে? একটা প্রতিষ্ঠানের জন্য কর্মী সংস্থানের প্রয়োজন হবে। কর্মী সংস্থানের প্রয়োজন হবে এবং দেখো সেই কর্মী সংস্থান আমরা কোথা থেকে পাবো? প্রতিষ্ঠানে নিয়োজিত যে কোনো কাজ দিক থেকে আমরা কি করতে পারবো? সেই কর্মী সংস্থান পাবো। এরপরে আসি, দেখো সেই কর্মী আজকে আমাদের টপিকসই হচ্ছে কি? কর্মী সংস্থান। কিভাবে কর্মী, এখন আসি আমরা কর্মী সংস্থান কি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে নির্বাচিত একটা কর্মী সংগ্রহ করব, কর্মীদের যাচাই করবে, নির্বাচন করব, প্রশিক্ষণ দিব এবং উন্নয়নমূলক কাজের জন্য তাকে কি করব? প্রশিক্ষণ দেব এবং তাদেরকে কি করব? পদোন্নতি দেব। এই সমস্ত কাজের মধ্যে নিয়ে কি হচ্ছে কর্মী সংস্থানটা। তাহলে দেখো যে সাধারণভাবে আমরা বলতে পারি কি যে কর্মী সংস্থা কি, যে একটা প্রতিষ্ঠানের জন্য কর্মী সংগ্রহ করা কি আমরা কি বলতে পারি, বা জোগাড় করা কি আমরা কর্মী সংস্থান বলতে পারি। আবার শুনো যে কর্মী, এখানে দেখো সংস্থান অর্থাৎ জোগাড় করা। কর্মী আমি জোগাড় করবো কিসের জন্য? একটা প্রতিষ্ঠানের জন্য। সেটা কি সাধারণ অর্থে একটা প্রতিষ্ঠানে যে কর্মীর প্রয়োজন হবে সেটার জোগাড় দেওয়া বা নিয়োগ দেওয়া, এটাকে আমরা কর্মী সংস্থান বলি। কিন্তু যখন এটাকে আমরা ব্যাপক অর্থে আলোচনা করতে যাব, তখন তোমার শুধুমাত্র জোগাড়ের ভিতরে কি থাকবে না? নিয়োজিত থাকবে না। ঠিক আছে? জোগাড় করার ভিতরে কি থাকবে না? সীমাবদ্ধ থাকবে না। হ্যাঁ, তখন তোমাকে এটা কিসে চলে যাবে? একটা সেই জোগাড়কৃত কর্মীকে আমি কিভাবে জোগাড় করব, কোথা থেকে জোগাড় করব, কিভাবে সেই কর্মীদের নির্বাচন করব, কিভাবে সেই কর্মীদের প্রশিক্ষণ দেব, এই সমস্ত কিছু নিয়ে নির্বাচন করা, প্রশিক্ষণ দেওয়া, সেই কর্মীদের নিয়োগ দেওয়া এবং সেকে তাদের পদোন্নতি দেওয়া, সমস্ত কিছুই তোমার কিসের ভিতরে চলে আসবে? এই কর্মী সংস্থানের মধ্যে চলে আসবে। তাহলে দেখো যে কর্মী সংস্থার মধ্যে চলে আসলে তাহলে আমাদের কি হয়ে যাবে? বলতে হবে কর্মী সংস্থানটা কি? কর্মী সংস্থান হচ্ছে একটা প্রতিষ্ঠানের দক্ষ জনবল। আবার বলি আমি, শোনো, একটা প্রতিষ্ঠানে যে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, প্রশিক্ষণ এবং উন্নয়নের কাজকে একত্রে কি বলা হবে? কর্মী সংস্থান বলা হবে। তাহলে দেখো এখানে আমাদের পরবর্তীতে আছে যে একদল ব্যক্তিবর্গকে আমি কি করলাম? একটা প্রতিষ্ঠানে একদল কর্মী লাগবে, তাদের আমি কি করবো? তাদের কি করতে হবে? তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন চালাবো যে প্রতিষ্ঠানের যে ধরনের কর্মী লাগবে সেই দিয়ে তাদের অভিজ্ঞতা দিয়ে তারপরে কি করতে হবে? তাদের প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে হবে এবং তাদের আবেদন করতে হবে। আবেদন করার পর সেই আবেদনপত্র বাছাই করে প্রতিষ্ঠানের যোগ্য কর্মীদের নিয়োগ নেওয়ার জন্য আমাদের কী করতে হবে? তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের চিঠি দিতে হবে। তারা কার্ড পাওয়ার পর তারা কী করবে? পরীক্ষায় অবতীর্ণ হবে। সেই পরীক্ষায় তাদের রেজাল্ট অনুযায়ী, তাদের লেখা অনুযায়ী তাদের কী করতে হবে? নির্বাচন করতে হবে। নির্বাচন করার পরে কি করতে পারবে? তারপরে তাদের কী করবে? ওই প্রতিষ্ঠানে তাদের যোগ্য হলে সে নিয়োগ দিতে পারবে, অথবা প্রশিক্ষণের প্রয়োজন হলে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদানের মাধ্যম পরে তাদের কী করতে হবে? প্রতিষ্ঠানে আওতাভুক্ত করতে হবে। এটা গেল কি আমাদের কর্মী সংস্থান। আমি বুঝাতে পারছি কর্মী সংস্থান।
এরপর আসে দেখো যে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন তোমার কি থাকতে পারে, তোমার বিভিন্ন বিভাগ থাকতে পারে, বিভিন্ন উপবিভাগ থাকে একটা বিভাগে। যেমন ধরো অর্থ বিভাগ, তারপরে কি সেলস বিভাগ অর্থাৎ বিক্রয় বিভাগ, তারপরে কি থাকতে পারে উৎপাদন বিভাগ। এক একটা বিভাগের কাজের ধরন কিন্তু আলাদা, সেই ধরন অনুযায়ী কর্মী নিয়োগ করে তাদের দায়িত্ব কর্তব্য কী করতে হবে বুঝাই দিতে হবে এবং তাদের ভিতরে পারস্পরিক সম্পর্কটা নির্ধারণ করতে দেবে। এটাও কি কর্মী সংস্থানের আওতায় চলে আসে। এরপরে আমরা দেখি মানব সম্পদ। কর্মী সংস্থানের আওতায় একটা দেখো মানব সম্পদ। মানব সম্পদটা কি? মানব মানে কি মানুষ, সম্পদ মানে কি যে একটা সম্পদ বলতে উৎপাদনের কাজে ব্যবহৃত কোনো কিছুকে বোঝাবে। আমি একটা প্রতিষ্ঠানে উৎপাদন করব অথবা প্রতিষ্ঠানকে কী করবে, প্রতিষ্ঠানে উৎপাদনের জন্য তোমাকে কী করতে হবে যা লাগবে, অর্থাৎ সেখানে কি করতে পারে বিভিন্ন ধরনের উপকরণের প্রয়োজন হতে পারে। তাহলে সেই উপকরণ সহ তাহলে উৎপাদনের কাজে যা কিছু লাগবে সবগুলোকেই আমরা কি বলবো সম্পদ বলবো, সেটাকেই আমরা কি বলবো সম্পদ। তাহলে আমরা সম্পদের ডেফিনিশন আসি যে উৎপাদনের কাজে ব্যবহৃত হয় এমন সবকিছুই হচ্ছে সম্পদ। ঠিক আছে, উৎপাদনের কাজে ব্যবহৃত হবে এবং যা কিছু আছে সবটাকে আমরা কি করবো সম্পদ করে আখ্যায়িত করবো। এরপরে আমরা দেখো এই সম্পদটা মানব সম্পদ। মানব সম্পদ কি যে মানুষ হচ্ছে তোমার কি হয় যখন তোমার উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তখন সেটা একটা কি হয় মানুষটাও কি হয় সম্পদে পরিণত হয়। আবার বলি আমাদের দুই ধরনের একটা প্রতিষ্ঠানে উৎপাদনের জন্য যে এখানে আমি প্রথমেই বলছি যে উৎপাদনের কাজে ব্যবহৃত হয় এমন সব কিছুই সম্পদ। তাহলে আমার কী কী সম্পদ হতে পারে, মানুষ একটা সম্পদ হতে পারে, এটা হচ্ছে মানবীয় সম্পদ। আমি তোমাদের আগের ক্লাসগুলি যে তোমাদের পড়াইছি যে সম্পদ মানবীয় সব উপকরণকে তোমার দুই ভাগে ভাগ করছে, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান বলো উৎপাদনমুখী প্রতিষ্ঠান বলো যে কোনো প্রতিষ্ঠানে তোমার যে উপকরণগুলো আমার কাজে লাগবে সেটাকে দুই ভাগে ভাগ করছে। প্রথমটা হচ্ছে কি মানবীয় আর একটা দ্বিতীয়টা হচ্ছে কি বস্তুগত। তো বস্তুগত সম্পদের মধ্যে আমি তোমাদের বলছিলাম যে বস্তুগত সম্পদের মধ্যে কি আসতে পারে, প্রথম আসতে পারে তোমার কি আছে মালামাল, দ্বিতীয় আসতে পারে তোমার যন্ত্রপাতি, তৃতীয় আসতে পারে তোমার কি যন্ত্রপাতির পর কি আসতে পারে তোমার ল্যান্ড বা জমি ভূমি, এরপরে কি আসতে পারে তোমার মেথড পদ্ধতি, কী পদ্ধতিতে তুমি করবা, এরপরে আসতে পারে বাজার মার্কেট যেখানে তুমি সেলস করবা। কিন্তু এর ভিতর থেকে তোমার প্রথম হচ্ছে কি অর্থ, যন্ত্রপাতি, কাঁচামাল এবং জমি, এটা হচ্ছে কি একটা সম্পদ। কিন্তু এগুলি কি প্রত্যেকটা সম্পদই কি অমানবীয় অর্থাৎ বস্তুগত সম্পদ। কিন্তু এই বস্তুগত সম্পদকে তোমার সম্পদে পরিণত করতে যে বেশি প্রয়োজন যে সম্পদটা সেটাই হচ্ছে কি মানব সম্পদ। ঠিক আছে, আমি তোমাদের বোঝাতে পারছি যে মানব সম্পদটা কি যে একটা তোমার যে সম্পদগুলো আমার থাকবে বা উপকরণগুলো আমার থাকবে প্রতিষ্ঠানে নিয়োজিত সেইগুলোকে পরিচালনা করবে, সেইগুলোকে পণ্যে রূপান্তর করবে, সেইগুলোকে বাস্তবে রূপায়িত করবে যে মানুষ, সেটাই হচ্ছে কি মানব সম্পদ। তাহলে মানব সম্পদ দেখো উৎপাদন বলতে বিনিয়োগযোগ্য উপযোগ সৃষ্টি বলতে কি বোঝায় বা অভাব মোচনকে বোঝায়। আর তোমার মানব সম্পদ কী করবে সেই উৎপাদনের কাজে যে সম্পদগুলো থাকবে উপকরণগুলো থাকবে সেগুলোকে তোমাকে কী করবে পরিচালনা করবে। ঠিক আছে, তোমার সমস্ত কিছু আছে। ঠিক আছে, একটা দেখো যে এই মানব সম্পদও কখন তোমার সম্পদে পরিণত হয়, মানুষ থাকলে কি হয় না সেটা সম্পদে পরিণত। যেমন ধরো উদাহরণ আমরা বলতে পারি একটা এক লোকের তিনটা ছেলে আছে, তিনজন ছেলের ভিতরে দুইজন ছেলে কাজ করে, একজন ছেলে কাজ করে না। সেই দুইজন যে কাজ করে তার ভিতরে একজন একদম কাজে পরিপক্ক পারদর্শী আর একজন একটু কম পারদর্শী। তাহলে দেখো আমাদের এই তিনজনের মধ্যে সবচেয়ে সম্পদকে যে কাজে বেশি পারদর্শী, এরপরে আছে দ্বিতীয় জন কি সেই
না, সম্পদ কিন্তু অতটা দামি সম্পদ না, কারণ সে কাজে অত পরিপক্ক না। আর তৃতীয় জন কি, মোটেই সে সম্পদ না, সেটা হচ্ছে সে কি একটা বোঝা। সে কিন্তু মানব হয়েও, মানুষ হয়েও কি করতে পারে না, সে সম্পদে পরিণত হইতে পারে না। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি একটা তোমার যে কোনো জিনিস তৈরি করতে যাই, তখন তোমাকে কি করতে হবে, এই প্রথমেই আমার আসবে কি, আমার সব আছে, যন্ত্রপাতি আছে, অর্থ আছে। দেখো অর্থ একটা সম্পদ, হ্যাঁ, তারপরে কি আছে তোমার যন্ত্রপাতি একটা সম্পদ, জমি আছে একটা সম্পদ, বা জমি বা ভূমি বলতে পারো, হ্যাঁ, অর্থ, তারপরে যন্ত্রপাতি, তারপরে ভূমি, এটা কি প্রত্যেকটি কিন্তু একটা সম্পদ, ঠিক না? এবং দেখো কাঁচামাল আছে, সেটা একটা সম্পদ, যে কাঁচামালকে আমি কি করবো, পণ্যে রূপান্তর করবো, সেটা কি একটা সম্পদ। কিন্তু যখন আমি এগুলোকে রেখে দেব, এগুলোর কিন্তু হাত পা নাই বা কোনো নাই যে এগুলো নিজে নিজে পরিচালিত হবে। এগুলো পরিচালিত হবে কার মাধ্যমে, এই মানব সম্পদের মাধ্যমে, অর্থাৎ মানুষের মাধ্যমে। এগুলো নিজে কি করতে পারে না, এর জন্য এগুলোকে বলা হয় বস্তুগত সম্পদ। আর এটা হচ্ছে মানব সম্পদ কি, মানবীয় সম্পদ। এরপরে আসলে দেখো যে একজন কর্মী, তুমি ধরো তোমাদের কলেজে একজন কি করবা, গার্ড নিয়োগ দেবা, তখন তোমাকে কি দেখতে হবে, তার শিক্ষাগত যোগ্যতা, হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতা দেখার কোনো আমার প্রয়োজন নেই। নর্মালি শিক্ষাগত যোগ্যতা হবে, তার হাইট দেখতে হবে, তার বুকের মাপ দেখতে হবে, সে ফিটেস্ট কিনা, সে সুটাম কিনা, সে সবচেয়ে তোমার সব বয়সের দিকে কম আছে কিনা, এগুলো দেখে তুমি যদি একটা অল্প বয়সী ভালো এবং এই সম্পর্ক স্বাস্থ্যবান তুমি নিয়োগ দিতে পারো, তাহলে সে কী করতে পারবে, ঠিক মতো কাজ করতে পারবে। কিন্তু রুগ্ন তুমি দিলা, তাহলে সে তার দ্বারা আমরা ঠিক পাবো না, ভালো কাজ আদায় করতে পারবো না। তাই আমাদের কি করতে হবে, কর্মী সংস্থানের ক্ষেত্রে আমাদের আগে চিন্তা করতে হবে যে মানব সম্পদের সাথে কর্মী সংস্থানের কী সম্পর্ক। ঠিক আছে, আমি বোঝাতে পারছি যে মানব সম্পদ হচ্ছে কি, তোমার একটা প্রতিষ্ঠানের যোগ্য দক্ষ কর্মী জনশক্তি বা মানব সম্পদ সৃষ্টিতে কর্মী সংস্থানের প্রক্রিয়ার যথাযথ অনুসরণ অপরিহার্য। অর্থাৎ তোমাকে কি করতে হবে, মানব সম্পদ তৈরি করার জন্য, মানব সম্পদ একটা প্রতিষ্ঠানে শ্রেষ্ঠ মানব নেওয়ার জন্য, অর্থাৎ সে যে যোগ্য মানব, অর্থাৎ যোগ্য কর্মী নিয়োগের জন্য তোমাকে কি করতে হবে, আমাদের এই যে কর্মী সংস্থানের যে সেগুলোকে কী করতে হবে, আবার মানতে হবে, এবং সেই অনুযায়ী কী করতে হবে, আবার কর্মী নিয়োগ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এরপরে দেখো আমরা কি আসলাম যে মানব সম্পদ এবং কর্মী সংস্থানের মধ্যে সম্পর্ক কি। এরপরে আসি দেখো ব্যবস্থাপনা, মানব সম্পদ ব্যবস্থাপনা ও কর্মী সম্পদ। অর্থাৎ মানব ব্যবস্থাপনা হচ্ছে দেখো একদল মানুষকে সঠিকভাবে কাজে পরিচালনা করার জন্য যে উচ্চ স্তরে থেকে পরিচালনা করবে, সেই হচ্ছে কি ব্যবস্থাপনা। ঠিক আছে, তাহলে মানব সম্পদ পরিকল্পনার সাথে তোমাকে কি সম্পৃক্ত থাকবে, কর্মী সংস্থানের সম্পর্ক কি, যে কর্মী সংস্থানের যে সম্পর্ক হচ্ছে সে কর্মী সংগ্রহ করবে, নির্বাচন করবে এবং নিয়োগ দেবে, এবং উৎপাদন ও মূল্যায়নের ক্ষেত্রে কি করবে, তোমার সেই মূল্য প্রদান করবে এবং কী করবে, পুরস্কৃতকরণ করবে। এবং তারপরে দেখো এই দুটোকে তোমাকে কি করবে, কার্যকর জনশক্তি সংরক্ষণ করবে। অর্থাৎ কার্যকর জনশক্তি কি, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের জন্য তুমি যদি আবার একটা প্রতিষ্ঠান দিলে উৎপাদনমুখী, অর্থাৎ তোমার দেখো সেই প্রতিষ্ঠান যদি গার্মেন্টস হয়, তাহলে গার্মেন্টসে যারা পারদর্শী সেই ধরনের কর্মী কী করতে হবে, নিয়োগ দিতে হবে। কিন্তু সেখানে সেই ধরনের কর্মী নিয়োগ না দিয়ে তুমি যদি অন্য কাজে পারদর্শী সেই ধরনের কর্মী নিয়োগ দেয়, তাহলে কিন্তু গার্মেন্টসের পরিচালনা কাজ করতে পারবে। তাহলে তাকে যে প্রতিষ্ঠান যে ধরনের, সেই প্রতিষ্ঠানে সেই ধরনের কর্মী কী করতে হবে, নিয়োগ দিতে হবে। তাহলে দেখো এটাই বোঝা যাচ্ছে, দেখো একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কী করবে, কর্মী সংস্থার কাজের মাধ্যমে মানব সম্পদ সংগ্রহ, নির্বাচন এবং নিয়োগের বিষয়টি দেখবে, এবং কর্মী প্রশিক্ষণ এবং উন্নয়নের জন্য আলাদা কর্মসূচি গ্রহণের বিষয়টিও সেখানে কী করবে, উপেক্ষিত থাকবে। অর্থাৎ সেই কর্মীদের কী করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, তাদের কী করতে হবে, বেতন ভাতা সুযোগ সুবিধা বিষয়গুলো মালিক এবং শীর্ষ নির্বাহী কী করবে, শীর্ষ নির্বাহীরা কী করবে, দেখে থাকবে।
ঠিক আছে। এরপরে আসে দেখো যে পদোন্নতি প্রশিক্ষণের জন্য তোমার ফান্ড, গ্র্যাচুইটি ইত্যাদি বিষয়ে অনেক ক্ষেত্রেই বেতন থাকে না, মেয়াদ থাকে এবং থাকে না। কিন্তু সেই একটা বৃহদায়তন প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানুষ বিভিন্ন মানের কী করে শত শত কর্মীর প্রয়োজন হয়, তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এক একজনের প্রদান করা হয় এবং এইটাও তোমাকে কী করে ব্যবস্থাপনা করে। ঠিক আছে, তাহলে এইটা বলা যায় যে মানব সম্পদ ব্যবস্থাপনা এবং কর্মসংস্থানের মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে দেখো আজকে আমরা এই পর্যন্ত পড়ব। আগামী ক্লাসে আমরা কর্মী সংস্থান প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সবাই বাসায় ভালো করে পড়াশোনা করবা। তোমাদের এই পর্যন্ত করে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।